আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। তোপের মুখে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটল যুক্তরাষ্ট্র। আলোচনার প্রস্তাব নাকচ। ইরানের সরকার পরিবর্তন কিংবা খামেনিকে হত্যার পরিকল্পনার বিরুদ্ধে রাশিয়া। ইরান ইসরায়েল যুদ্ধে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় 10%। বাংলাদেশে আমদানি রপ্তানি বাণিজ্য, জ্বালানি ও প্রবাসী আয়ে প্রভাব পড়ার আশঙ্কা। বছর না ঘুরতে জুলাই অভ্যুত্থানের ঐক্যে ফাটল। রাজনীতিবিদদের বক্তব্যে একে অপরকে ঘায়েলের চেষ্টা। মতের ভিন্নতা মানেই বিচ্ছিন্নতা নয়, দাবি বিএনপির। খুব শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, জানালেন আমির খসরু। দলের পক্ষ থেকে নেওয়া হচ্ছে প্রস্তুতি। এবং এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদন। ইসির নিবন্ধনের জন্য আবেদন রোববার। সংবাদ সম্মেলনে সদস্য সচিব আক্তার হোসেন। মৌলিক সংস্কার প্রশ্নে আপোষ নয়। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি আর মিত্রদের চাপের মুখে তেহরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। ইরানের আধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রগুলোর দাপটে কোণঠাসা ইসরায়েলের প্রধানমন্ত্রী চেয়ে আছেন প্রেসিডেন্ট ট্রাম্পের পানে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাবি, ইসরায়েলের আকাশে তাদের মিসাইলের খেলা আনন্দিত করেছে বিশ্বের বহু মানুষকে। এদিকে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে আইআরজিসির নতুন সামরিক গোয়েন্দা প্রধান নিয়োগ দিয়েছে ইরান। বিস্তারিত থাকছে শরীফুল ইসলামের প্রতিবেদনে। ইরানের সর্বাধুনিক প্রযুক্তির মিসাইল ইসরায়েলের আকাশে চমক দেখানোর পর ধূলিসাৎ হয়েছে নেতানিয়াহু প্রশাসনের দম্ভ। ভাবনায় ফেলেছে তাদের মিত্র আমেরিকাকেও। ইরানের হাইপারসনিক মিসাইলে তাক লাগানো সক্ষমতা দেখানোর পর অনেকটা গর্তে লুকিয়েছে ইসরায়েলি বাহিনী। অপ্রতিরোধ্য ইরানকে মোকাবেলায় এখন বন্ধু আমেরিকার দিকে চেয়ে আছে ইসরায়েল। ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাবি, তেল আবিব ও হাইফার আকাশে তাদের আধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রগুলোর বাহাদুরি আনন্দের দোলা দিয়েছে মানুষের মনে। দখলদার ইসরায়েলকে নিশ্চিহ্ন করতে আগামীতে আরও চমক দেখানোর প্রতিশ্রুতি দিয়েছেন মুসলিম বিশ্বের দুঃসাহসী এই নেতা। গাজায় সন্ত্রাসী ইহুদিবাদীদের গণহত্যায় 60,000-এরও বেশি ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে। এবার জায়নবাদীদের উপর ইরানের হামলায় মানুষের উল্লাস দেখছে বিশ্ব। ইসরায়েলে ইরানের সফল অভিযান আর তেহরানে যুক্তরাষ্ট্রের হামলার অনুমোদনে মৃত্যুদের চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার মতো পরাশক্তি সরাসরি ইরানের পক্ষ নেওয়ায় তেহরানে হামলার বিষয়ে দ্বিধায় পড়েছেন তিনি। যুক্তরাজ্য সহ ইউরোপের দেশগুলো ইরানের সামরিক অভিযানে সমর্থন না দেওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি। ইরানের সঙ্গে খুব দ্রুতই আলোচনা হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, তাই এখনই ইরানের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সিদ্ধান্ত নিচ্ছেন না। এজন্য আরো 2 সপ্তাহ সময় নিয়েছেন তিনি। এদিকে বৃহস্পতিবার রাতেও ইরানে পারমাণবিক স্থাপনা সহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের আরাক পানি বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের দাবি করেছে তারা। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের বীরশেভা শহরের একটি হাসপাতাল। এরপর সেখান থেকে সরিয়ে নেওয়া হয় অনেক রোগীকে। ক্ষতিগ্রস্ত হাসপাতাল ঘুরে দেখেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইরানের হামলার পর তেল আবিব জুড়ে একের পর এক বের হয়ে আসছে ধ্বংসযজ্ঞের চিহ্ন। ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা। দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে বহু ইসরায়েলি। আশ্রয় নিয়েছেন বাংকার সহ বিভিন্ন নিরাপদ কেন্দ্রে।
המשטר האיראני আমাদের বিমানগুলো ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, কিন্তু ইরান ইসরায়েলের হাসপাতালে আক্রমণ করছে, যা কাম্য নয়। והפרה בוטה של শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতেও হামলা শুরু করবে ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বাঁধলে তেহরান শেষ পর্যন্ত টিকতে না পারলেও লড়াইটা সহজ হবে না ওয়াশিংটনের জন্যও। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না ইরান। সামরিক বাহিনীর এলিট ফোর্স IRGCর গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে নিয়োগ দিয়েছে তেহরান। সংঘাত পরিস্থিতির কারণে ইরানে নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে 6টি দেশ। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার বিপর্যয় ডেকে আনবে বলে সতর্ক করেছে রাশিয়া। আরও জানাচ্ছেন আশিকুর রহমান। ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি করেছে। আঞ্চলিক এই সংঘাতে বিশ্বের পরাশক্তি দেশগুলো জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সংঘাত পরিস্থিতির কারণে ইরান এবং ইসরায়েল থেকে নিজ নিজ নাগরিকদের সরিয়ে নিতে ব্যাপক তৎপরতা শুরু করেছে বিভিন্ন দেশ। চীন এ পর্যন্ত ইরান থেকে 1600 জন এবং ইসরায়েল থেকে বেশ কয়েক শত নাগরিককে সরিয়ে নিয়েছে। ইরান ও ইসরায়েলে অবস্থানরত নাগরিকদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। নিজ নাগরিকদের ফিরিয়ে আনতে 2টি সামরিক বিমান পাঠাচ্ছে জাপান। এদিকে যুক্তরাষ্ট্র ইরানকে আত্মসমর্পণ করতে বললেও ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্র আলোচনা চায়, বেশ কয়েকবার বার্তা পাঠিয়েছে, কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছি যে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আলোচনার কোনো সুযোগ নেই। এই অপরাধের অংশীদার হওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো আলোচনা নেই। এদিকে নিজেদের সামরিক বাহিনীর এলিট ফোর্স IRGCর গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে নিয়োগ দিয়েছে ইরান। সাবেক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি এর স্থলাভিষিক্ত হলেন ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামি। এদিকে ইরানের পক্ষে আবারও বিবৃতি দিয়েছে রাশিয়া। ইরানে সরকার পরিবর্তন কিংবা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা প্যান্ডোরার বক্স খুলে দেওয়ার মতো হবে বলে সতর্ক করেছেন ক্রেমলিনের মুখপাত্র। আমরা দৃঢ়ভাবে এর বিরোধিতা করব। এটি ইরানের ভেতরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করবে ও দেশটির ভেতরে চরমপন্থার উত্থান ঘটাবে। সবশেষ শুক্রবার ভোরে ইসরায়েলে বহুজাতিক আমেরিকান প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফটের কার্যালয়ের কাছে হামলা চালিয়েছে ইরান। আশিকুর রহমান, এটিএন বাংলা। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব নিয়ে সতর্ক করলেন বাংলাদেশের ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তারা বলছেন, চলমান এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে সংকট বাড়বে মধ্যপ্রাচ্য জুড়ে, ফলে প্রভাব পড়বে দেশের জ্বালানি খাত, আমদানি রপ্তানি বাণিজ্য ও রেমিট্যান্সে। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় 10%। সংকট কাটাতে এখনই দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। তরিক ইসলামের রিপোর্ট। পরমাণু ইস্যুতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইরান ইসরায়েল। বাংলাদেশ থেকে 3700 কিলোমিটার দূরে পারস্য সাগর তীরের দেশ ইরানের সাথে ইহুদিদের এই সংঘাত উত্তেজনা ছড়াচ্ছে মুসলিম দেশসহ সারা বিশ্বে। এ যুদ্ধের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে বিভিন্ন দেশ, যাতে আশঙ্কা বাড়াচ্ছে দীর্ঘস্থায়ী লড়াইয়ের। মধ্যপ্রাচ্যের এই সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতেও। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় 10%। জ্বালানি বাণিজ্যের আন্তর্জাতিক রুট হরমুজ প্রণালী বন্ধ হলে এই সংকট আরও গভীর হবে। বাংলাদেশের জ্বালানি চাহিদার 80% ও বিশ্ব বাণিজ্যের 20%ই পরিবাহিত হয় এ পথে। ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি তেলের দাম আরও বাড়ার আশঙ্কা এই অর্থনীতিবিদের। তেলের দাম তো অলরেডি বেড়েছে এবং অনেকে আশঙ্কা করছেন যে এটা $100 ব্রেন্ট চলে যেতে পারে। তাহলে তো বাংলাদেশের
আমদানি ব্যয় অনেক বাড়বে, এবং কেবলমাত্র তেলের আমদানি ব্যয় না, যেহেতু তেলকে ধরা হলো একটা কমোডিটি প্রাইসের ব্যারোমিটার হিসাবে, রেফারেন্স পয়েন্ট হিসাবে, সুতরাং সেটারও দাম, সেগুলোরও দাম বাড়বে এবং আমাদের আমদানি খরচ বাড়বে, এবং সেটা আমাদের রিজার্ভের উপরে, আমাদের এক্সচেঞ্জ রেটের উপরে বিরূপ প্রভাব ফেলতে পারে। সুতরাং একটা অশনি সংকেত কিন্তু এখানে। জ্বালানি সংকট মোকাবেলা এবং উৎপাদন ধরে রাখতে এখনই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার পরামর্শ ব্যবসায়ী নেতাদের। বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প, রপ্তানিমুখী শিল্প হলো পোশাক শিল্প। তো এফেক্টেড তারাই হয় যারা বড়, ঝড় আসলে তো বড় গাছের উপর দিয়ে প্রথমে যাবে। সো আমরা এফেক্টেড হওয়ার এভরি পসিবিলিটি আছে, বাট আমরা আশা করব যে গভর্নমেন্ট স্মার্ট প্ল্যানিং করবেন ইন টার্মস অফ ইম্পোর্টেশন অফ এলএনজি। আমি সরকারের কাছে অনুরোধ জানাবো আগামী 6 মাস যেন আমাদের এই গ্যাস, বিদ্যুৎ এবং ডিজেল এগুলি যদি ওনারা এলপিজি আমদানি করে এই শিল্পকে সাপোর্ট দেওয়ার জন্য ব্যবস্থা করে রাখে। প্রায় 75 লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। আঞ্চলিকের সংঘাত স্থায়ী হলে রেমিটেন্স ও কর্মসংস্থানেও প্রভাব পড়ার কথা জানান বিশেষজ্ঞরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান থেকে সৃষ্ট ঐক্যে বছর না ঘুরতেই দেখা দিয়েছে ফাটল। রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্যে একে অপরকে ঘায়েল করার চেষ্টা, এতে ফুটে উঠছে তাদের মতপার্থক্য এবং আস্থার সংকট। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আর তারেক রহমানের বৈঠককে ঘিরে সমালোচনায় মুখর জামায়াত এবং এনসিপি। তবে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, মতের ভিন্নতা মানেই বিচ্ছিন্নতা নয়। রিপোর্ট করছেন এস এম আশরাফ। দুনিয়া কাঁপানো জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার ১.৫ দশকের দুঃশাসনের পতনের এক দফার আন্দোলনে সব দলমত এসে মিলেছিল এক বিন্দুতে, কিন্তু বছর না ঘুরতেই সে ঐক্যে দেখা দিয়েছে ভাঙন। বিএনপি সহ সমমনারা একদিকে, এনসিপি জামায়াতের সুর ভিন্ন। জাতীয় নির্বাচন সংস্কার, জুলাই সনদ নিয়ে মত পার্থক্য এখন বিরোধে রূপ নেয়ার পথে। যদিও বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন মৌলিক বিষয়গুলোতে কোনো বিরোধ নেই। সামনে নির্বাচন, এখন বিএনপি একটা রাজনৈতিক দলের দর্শন আছে, জামাত ইসলাম আছে, আবার নতুন একটা রাজনৈতিক দল এনসিসি হয়েছে, তাদেরও একটা আদর্শ দর্শন আছে, তাদের আদর্শ, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, তাদের ইস্যু নিয়ে তারা কাজ করবে। সেক্ষেত্রে মতপার্থক্য থাকলে থাকতে পারে, সেটা এমন কোনো বিশাল কোনো বিষয় না। বেসিক কোনো হাসিনা বা স্বৈরাচারের বিরুদ্ধে কোনো দ্বিমত নাই, এবং আমরা মনে করি যে ওইভাবে কোনো ফাটল বা সমস্যা সৃষ্টি হবে না। এটা একটা মতামতের কিছু তারতম্য থাকতেই পারে রাজনীতিতে। তারা আরও বলছেন, জাতীয় নির্বাচনের আগে প্রত্যেক দলের অবস্থান, কৌশল নির্ধারণে ভিন্নতা থাকবেই। তাদের মতে আস্থার সংকট দূর করতে চাই দলগুলোর মধ্যে পারস্পরিক সংলাপ ও রাজনৈতিক শিষ্টাচার। আমরা যেহেতু আমাদের লক্ষ্য একটাই, গণতন্ত্র, ভোটের অধিকার, আমাদের যেহেতু লক্ষ্য একটাই, সেখানে আস্থার সন্দেহের কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। ঐক্যের প্রশ্নে আমরা সবাই একমত। নির্বাচনের আপনি রোডম্যাপ দিয়ে দেন, আর রোডম্যাপ দিয়ে দেন সংস্কারের। নির্বাচন কমিশন, বিচার বিভাগ, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, আইনের শাসনের প্রশ্নে বেসিক যে সংস্কারগুলি কারোই কোনো দ্বিমত নাই, বিএনপির একেবারেই নাই। বিএনপির কেন্দ্রীয় এই দুই নেতা বলেন, শুধু নির্বাচন নয়, দেশের ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা নিয়েও যে আলোচনা দরকার, তা হতে হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। তাহলেই জাতীয় ঐক্য আবার শক্ত ভিত পাবে। আমরা সর্বোত্তকভাবে মনে করি যে কোনোভাবেই হোক, যে গণতন্ত্র আমরা ফেরত পেয়েছি, যে গণতান্ত্রিক ধারা, এটার জন্য কোনোভাবেই ব্যাহত না হয়। সবারই এই সময়টায় একটা হিসাব করে কথা বলা উচিত, একটা ইন্টিরিয়াম টাইম, তাই না? এখানে একজন একজনের বিরুদ্ধচারণ করার দরকার নাই, রাজনৈতিক ভাষায় কথা বলা উচিত। আপনার মতামত আপনার ব্যক্ত করেন না, গণতন্ত্রের সৌন্দর্য কোনটা? যার যার মতামত ব্যক্ত করবে, যার যার দাবি সে বলতেই পারে। নেতারা জানান, দলের 31 দফা রূপরেখায় স্পষ্ট করা হয়েছে, সব মতপথকে সাথে নিয়েই ভবিষ্যতে জন আকাঙ্ক্ষা পূরণই হবে বিএনপির রাজনীতির প্রধান লক্ষ্য। দেশের মানুষের এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। যে সংগ্রাম,
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আকিম ট্রোস্টার। রাত 8:30টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজাতে স্ত্রী সহ আসেন জার্মান রাষ্ট্রদূত। এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, ডাক্তার AZM জাহিদ হোসেন ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। জার্মানি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন জার্মান রাষ্ট্রদূত। রোহিঙ্গাদের যথাযথ মর্যাদায় নিজ দেশে প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখতে বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক সম্প্রদায় ও বিভিন্ন দাতা সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, বিশ্ববাসীর কাছে পরিষ্কার বার্তা দিতে হবে, রোহিঙ্গা সমস্যা অত্যন্ত গুরুতর। রোহিঙ্গাদের বর্তমান অবস্থা, তাদের নিয়ে বাংলাদেশ কি কি ধরনের সমস্যা মোকাবেলা করেছে, মিয়ানমার কিভাবে তাদের বাস্তুচ্যুত করেছে, প্রত্যাবাসনের নামে মিয়ানমার কিভাবে বারবার কথার বরখেলাপ করছে, এসব বিষয়ে বর্তমান সরকারকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার আহ্বান জানান তারেক রহমান। তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন, এ লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর কাঁটাবনে গণফোরাম সভাপতি প্রয়াত মোস্তফা মহসিন মন্টুর স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। আমির খসরু বলেন, বিএনপি সহ দেশের সকল মানুষ তারেক রহমানের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে। খুব শিগগিরই দেশে ফিরবেন তিনি। এ সময় নির্বাচনী প্রচারণায় পোস্টার বাতিল, নির্বাচন সংক্রান্ত RPO সংশোধনের বিষয়ে নির্বাচন কমিশনের সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। দ্রুত দেশে আসবেন এবং ওনার প্রস্তুতি চলছে দেশে আসার। দেশের মানুষ, বিএনপি, জনগণ সবাই ওনার অপেক্ষায় আছেন, ওনার প্রতীক্ষায় আছেন। উনি সেটা ভালোভাবে বুঝেন, উনি প্রস্তুতি নিচ্ছেন, যে কোনো সময় উনি একটি দিনক্ষণ সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন। কোনো অবস্থাতেই মৌলিক সংস্কার প্রশ্নে জাতীয় নাগরিক পার্টি NCP আপোষ করবে না বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলীয় গঠনতন্ত্রে এক ব্যক্তির ক্ষমতা কেন্দ্রিক কাঠামো তৈরি করে বড় দলগুলো স্বৈরতন্ত্র কায়েম করে। সেখান থেকে বের হয়ে NCP আগামীর বাংলাদেশের জন্য অনুকরণীয় গঠনতন্ত্র তৈরি করেছে। আগামী রোববার নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করবে NCP। মিজান শাহজাহানের রিপোর্ট। এনসিপির ষষ্ঠ সাধারণ সভায় চূড়ান্ত করা হয় দলের গঠনতন্ত্রের খসড়া। 11 সদস্যের রাজনৈতিক পর্ষদ হবে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, যেখানে 3 জন থাকবেন নারী। সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, অনেক দলের মধ্যে গণতন্ত্র চর্চায় চরম আকারে গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে। অনেক রাজনৈতিক দল নিজেদের মধ্যকার গণতন্ত্র চর্চার ক্ষেত্রে সর্বোচ্চ গাফিলতির পরিচয় দিয়ে থাকে এবং গণতন্ত্রের কথা বলে নিজেদের দলের মধ্যে স্বৈরতান্ত্রিক পরিবেশ বজায় রেখে এক ব্যক্তিকেন্দ্রিক দলীয় কাঠামো প্রণয়ন করে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আশা এবং গণতন্ত্রকে তারা চূড়ান্তভাবে অবহেলিত অবস্থায় পর্যবেসিত করে। ঠিক সে জায়গায় জাতীয় নাগরিক পার্টি NCP অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে। তিনি বলেন, মৌলিক সংস্কার না হলে গণঅভ্যুত্থানে শহীদদের রক্ত বৃথা যাবে। নতুন করে গড়াবার যে সুযোগ পেয়েছি, সেখান থেকে আমরা যদি পিছুপা হই, তাহলে এত সব মানুষের আত্মত্যাগ, এত সব মানুষের শাহাদাত একটা বৃথা জীবনদানে পরিণত হবে। একটা প্রতারণার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। NCP সংস্কার প্রশ্নে, মৌলিক সংস্কারের ক্ষেত্রে কোনোভাবেই কোনো আপোষকামী সিদ্ধান্ত গ্রহণ করবে না। সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, নির্বাচন কমিশনের আচরণের কারণেই তাদের নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এর পূর্বে আমরা যে কিছু সিদ্ধান্তের বিষয়ে এবং আচরণের বিষয়ে আমরা প্রশ্ন তুলেছি, এই প্রশ্ন আমাদের এখনো আছে। আমরা এই প্রশ্নগুলো আরো করব, কারণ অভ্যুত্থান পরবর্তী সময় স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিবন্ধক হিসেবে যে কেউ যদি দাঁড়ায়, তাদের বিরুদ্ধে আমরা আমাদের জায়গায় দাঁড়াবো। নারী সদস্যদের জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে প্রেস কাউন্সিলে যাওয়ার কথা জানায় এনসিপি। একই সাথে বিদেশে থাকা অপপ্রচারকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বৈরাচার সরকার গত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, এগুলো নতুন করে গড়ে তোলার সময় এসেছে। অন্যদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকের পর পার্শ্ববর্তী দেশ থেকে এখন নতুন করে চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার দলীয়করণের মাধ্যমে দেশের প্রায় সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, ক্রীড়া অঙ্গনও এর বাইরে নয়। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশকে নতুন করে গড়ে তুলতে হবে, এগিয়ে যেতে হবে সবাইকে ঐক্যবদ্ধ থেকে। আমাদের একটা নতুন করে একটা সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। অনেক প্রাণ গেছে, অনেকে আমাদের ছাত্ররা তারা জীবন দিয়েছে। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে দেশটা আমার, এটা অন্য কারো নয়। এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। গত 15 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, তো এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার। অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পাবনার চাটমোহরে বিএনপির প্রবীণ কর্মী আবু তাহের ঠাকুরকে দেখতে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে পুনর্বাসন করতেই পার্শ্ববর্তী দেশ থেকে তারেক রহমানের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে। চক্রান্ত ষড়যন্ত্র এখনো কমছে না। পার্শ্ববর্তী দেশ তারা যখনই দেখেছে ডক্টর ইউনূস সাহেব এবং তারেক রহমান সাহেবের বৈঠক হয়েছে, এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অসংখ্য কুৎসা এবং অপপ্রচার সেখান থেকে চালানো হচ্ছে। বাংলাদেশের যে রাজনৈতিক দলটি 16 বছর মানুষের উপর নিপীড়ন করেছে, জনগণের টাকা লুট করেছে, লুট করে সে টাকা পাচার করেছে, যাদের বাড়িঘর এখন দুবাই, কানাডা, সিডনি, তারা পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে, তাদেরকে পুনর্বাসনের জন্য আজকে ভারতীয় নীতি নির্ধারকরা তারা নানা প্রচেষ্টা চালাচ্ছে। গত 1.5 দশকে বিএনপি নেতাকর্মীরা শত নির্যাতন নিপীড়ন সহ্য করেও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ত্যাগ স্বীকার করে গেছেন বলেও দাবি করেন তিনি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। যে কোনো মূল্যে জুলাই হত্যার বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা জামাত আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রূপগঞ্জ আসনে জামাত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুল জব্বার ও শুরা সদস্য মোহাম্মদ মমিনুল হক সরকার বক্তব্য রাখেন। ফ্যাসিবাদের আমলে প্রায় 26 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই পাচারকৃত টাকা ফেরত আনতে হবে এবং পাচারকৃত ব্যক্তিদেরকে গ্রেফতার করতে হবে, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। বিএনপি শুধু নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরিয়ানী। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে তারেক রহমানের 31 দফা নিয়ে বিএনপি কাজ করছে বলেও জানান তিনি। বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যম ও রাজনৈতিক ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব কারো একার নয় জানিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐকমত্যের বিকল্প নেই বলেও মন্তব্য করেন ঢাকা দক্ষিণ জামাতে ইসলামের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এ সময় দমন পীড়নের রাজনীতি বাংলাদেশের শিক্ষার্থীরা আর চায় না উল্লেখ করে বর্তমান প্রেক্ষাপটে ছাত্র রাজনীতির ধরনে পরিবর্তন আনার আহ্বান জানান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আমরা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখেছি কিভাবে সাধারণ শিক্ষার্থীদেরকে দমন করা হয়েছে। বিশেষ করে ভিন্ন মতের ছাত্র সংগঠনগুলো কোনোভাবেই ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি। ওই ধরনের রাজনীতি, ছাত্র রাজনীতি বাংলাদেশের মানুষ, শিক্ষার্থীরা আর দেখতে চায় না। আমরা শুধু খুনি হাসিনার ফ্যাসিস্টকে পরাজিত করি নাই, আমরা পার্শ্ববর্তী একটা আধিপত্য রাষ্ট্রের অঙ্গরাজ্য বানানো ষড়যন্ত্রকে আমরা কবর রচনা করেছি। রাজনৈতিক দলের মধ্যে পক্ষ থাকবে, বিপক্ষ থাকবে, সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, কিন্তু সেখানে
সমালোচনাটা এমন হতে হবে যেমন সেই সমালোচনার মধ্যে শ্রদ্ধা থাকে, সম্মান থাকে। আরব বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ইরানের পাশে দাঁড়িয়ে আগ্রাসী ইসরায়েলের ঔদ্ধত্যপূর্ণ আচরণের জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইরানে ইসরায়েলের হামলা ও গাজায় অব্যাহত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে তিনি এসব কথা বলেন। খেলাফত মজলিসের এই নেতা বলেন, যুগ যুগ ধরে অব্যাহতভাবে ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে ইসরায়েল সকল প্রকার সভ্যতা ও মানবাধিকারের সীমা অতিক্রম করেছে। গত এক সপ্তাহ ধরে হামলা চালিয়ে ইরানের অবকাঠামো ধ্বংসসহ অর্ধ সহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটিয়েছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলের অপরাধ পাশ কাটিয়ে ইরানকে ধ্বংস করার বারবার হুমকি দিচ্ছেন। এসব কর্মকাণ্ড শান্তিকামী মানুষের কাছে দুশমন হিসেবে চিহ্নিত হচ্ছে। এবার থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীর বাজারে আবারও বাড়তে শুরু করেছে চালের দাম। গত এক সপ্তাহে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 6 থেকে 60 টাকা। সবজির দামে কিছুটা স্বস্তি থাকলেও মাছ, মুরগি ও মাংসের বাজার চড়া। সাগরে মাছ ধরা শুরু হলেও ইলিশের দাম ঊর্ধ্বমুখী। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2400 থেকে 2800 টাকায়। রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। নতুন চাল আসায় কয়েকদিন আগে চালের দাম কেজিতে 2-1 টাকা কমলেও রাজধানীতে আবারও বাড়তি চালের বাজার। গত এক সপ্তাহে সব রকমের চালের 50 কেজি বস্তায় দাম বেড়েছে 300 থেকে 350 টাকা। দোকানিরা বলছেন, মিল মালিকরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে। 1 কেজি চাইলে মোর 60 টাকা বাড়ছে, আজকে দাম যায় 77 টাকা মিনিকে। নিম্ন মধ্যবিত্ত যারা শ্রেণী যারা আছে তারাই সাফার। আমরা যখন যেই দাম কয় সেই দামে আনতে হয়। মিলে যায় যদি চাপ দেন তাহলে হয়তো বা একটা কিছু হইতে পারে। এদিকে ঈদের ছুটি শেষ হলেও সাপ্তাহিক ছুটির দিনে চিরচেনা ভিড় নেই রাজধানীর বাজারগুলোতে। সরবরাহ ভালো থাকায় সবজির দামে কিছুটা স্বস্তি রয়েছে। বেগুন, পটল, পেঁপে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা কেজি। সবজি বাজারে বেশি, সেজন্য একটু রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। ঈদের পর থেকে মাছের বাজারে যেন আগুন লেগেছে। রূপালী ইলিশ খাবারের পাতে তোলার কোনো উপায় নেই সাধারণ মানুষের। বিক্রি হচ্ছে 2400 থেকে 2800 টাকা কেজি। এটা আসলে মানা যায় না। একটা ইলিশ মাছের কেজি যদি 2600 টাকা হয়, এটা টু মাছ। মাছের আমদানি কম, আমদানির কারণে এই কারণে মনে করেন এই অবস্থা। আগে চিংড়ি মাছ নিচে ধরেন আপনি 1100, 1200, ওখানে দেখা গেছে 1600, 1400, 1500 এরকম। ব্রয়লার মুরগির দাম হাতের নাগালে থাকলেও কেজিতে 60 থেকে 70 টাকা বেড়েছে সোনালী মুরগির দাম। কেজিতে 70 টাকা 80 টাকা বাইরে গেছে সোনালী মুরগিটা। দেশি মুরগি বর্তমানে 620 টাকা, আজকের প্যাকেরি রেট ধরছে 620 টাকা, তাহলে আমরা 650 টাকা বেচতে হবো। ব্রয়লার মুরগি আগের রেটে আছে 160। মাংসের বাজারও চড়া। গরুর মাংস 800 আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি। তবে ডিমের দাম ডজনে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 120 টাকায়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এবার জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়নের সুপারিশ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মনির। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ প্রতিহত করার ক্ষেত্রে কূটনৈতিক ভূমিকার জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার আহ্বান জানিয়েছেন পাক সেনাপ্রধান। এর আগে হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধানকে সবরীতি ভেঙে স্বাগত জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নোবেল শান্তি পুরস্কার সাধারণত 4টি মূল ক্ষেত্রে অবদান রাখার জন্য দেয়া হয়ে থাকে। এই ক্ষেত্রগুলো হলো অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণ, শান্তি আলোচনায় প্রচেষ্টা, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা এবং একটি সুসংগঠিত ও শান্তিপূর্ণ বিশ্ব গঠনের জন্য কাজ করা। আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হলো দিয়ামনি কমিউনিকেশনের ঈদ পুনর্মিলনী ও লোগো উন্মোচন। বিকেলে রাজধানীর মগবাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে
কেক কেটে দিয়ামণি ই কমিউনিকেশন ও পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ঈদ পুনর্মিলনী ও লোগো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্বর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের স্বাগত বক্তব্যে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী। অনুষ্ঠানটি উদ্বোধন করেন সঙ্গীত শিল্পী রফিকুল আলম। প্রধান আলোচক ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌসারা। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের রূপরেখা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। চ্যালেঞ্জ থাকলেও জুলাই বিপ্লবের পর বৈষম্যহীন বাংলাদেশ করার লক্ষ্য বাস্তবে রূপ দিতে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ দেন তিনি। ধানমন্ডিতে উইমেন্স ভলেন্টারি অ্যাসোসিয়েশন মিলনায়তনে আদিবাসী ফোরাম আয়োজিত আলোচনায় সংগঠনটির নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে দ্রুত আলোচনা করে শান্তি চুক্তি বাস্তবায়ন করতে হবে। সরকার তো সরকার পিছনে যে শক্তি, সেই পাওয়ারের মধ্যে যারা সবচেয়ে বেশি ক্ষমতাবান, সবচেয়ে শক্তিশালী, তাদের কাছে আদিবাসী শব্দটা, আদিবাসী অধিকারটা কতটুকু গ্রহণযোগ্য সেটা নিয়ে প্রশ্ন আছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমি এখনো আশা করতে চাই তারা কিছু করবেন। পার্বত্য চুক্তি বাস্তবায়নের পথরেখা বা অন্ততপক্ষে কিছু কিছু মৌলিক ক্ষেত্রগুলোতে। এবারে থাকছে খেলার খবর। গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সুবিধাজনক অবস্থায় বাংলাদেশ। 187 রানের লিড নিয়েছে টাইগাররা। চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 177 রান। এর আগে নাইম হাসানের ঘূর্ণিতে প্রথম ইনিংসে 485 রানে অল আউট হয় শ্রীলঙ্কা। 5 উইকেট নেন টাইগার স্পিনার। রিপোর্ট করছেন এস এম আশরাফ। গলের সমুদ্র ঘেঁষা সেই মাঠে সকালটা যেন ছিল শ্রীলঙ্কার আয়নায় একা দৃশ্য। 4 উইকেটে 368 রান নিয়ে যখন শুরু করেছিল তারা, মনে হচ্ছিল এই ইনিংসের ক্যানভাসে লঙ্কান ব্যাটারি আঁকবে শেষ তুলের টান। লাঞ্চের আগেই 465 রান। কিন্তু গল্পটা কি কখনো আগাম বলা যায়? দুপুরের পর আকাশ নামিয়ে আনেন নাইম হাসান। তার ঘূর্ণির বলগুলো শুধু উইকেটেই থেমে থাকেনি, থামিয়েছে লঙ্কান আত্মবিশ্বাস, কাঁপিয়েছে শ্বাস প্রশ্বাস। তাতে 15 রানের ব্যবধানে গুটিয়ে যায় শেষ 4 উইকেট। স্পিনের সৌরভ ছড়িয়ে ক্যারিয়ারে চতুর্থবার 5 উইকেট নেন নাইম। সেখান থেকে বাংলাদেশ রচনা করলো আরেকটি অধ্যায়। ব্যাটিংয়ে নেমে সাদমান স্থির আর আত্মপ্রত্যয়ে ভরপুর। 76 রানে আউট হওয়ার আগে ক্যারিয়ারের ষষ্ঠ হাফ সেঞ্চুরি তুলে নেন। শান্ত খেললেন নিঃশব্দ এক গানের মতো ইনিংস। প্রথম ইনিংসে সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি তুলে অপরাজিত 56তে। এ যেন ধৈর্যশীল এক কবিতা। 3 উইকেটের দিনের শেষে টাইগার দলে হর্ষ। লিড 187। হিসেবের খাতা চড়ে শেষ দিনে জয় খোঁজে বাংলাদেশ আরো বড় করে। এস এম আশরাফ, এটিএন বাংলা। এশিয়া কাপের মঞ্চে আর্চারিতে সোনার পদক জিতেছেন আব্দুর রহমান আলিফ। সিঙ্গাপুরে চলমান এশিয়া কাপ আর্চারির রিকার্ভ পুরুষ এককের ফাইনালে আলিফ 6-4 সেট পয়েন্টে হারিয়েছেন জাপানের মিয়াতা গাকুতোকে। প্রথম 2 সেটে দারুণভাবে এগিয়েছিলেন আলিফ, এরপরই ঘুরে দাঁড়ান জাপানি আর্চার। 2 সেট জিতে খেলায় সমতা আনেন। এরপর পঞ্চম সেট গড়ায় খেলায়। সেখানে রুদ্ধশ্বাস। শেষ শটে আলিফ মারেন 29 আর গাকুতো 26 করেন। বিকেএসপি থেকে উঠে আসা আর্চার আলিফ এর আগে গত বছর 30 সেপ্টেম্বর এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ এককের ফাইনালে হেরেছিলেন চীনা তাইপের আর্চারের কাছে। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। তোপের মুখে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটল যুক্তরাষ্ট্র। আলোচনার প্রস্তাব নাকচ ইরানের। সরকার পরিবর্তন কিংবা খামেনিকে হত্যার পরিকল্পনার বিরুদ্ধে রাশিয়া। ইরান ইসরায়েলের যুদ্ধে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় 10%। বাংলাদেশে আমদানি রপ্তানি বাণিজ্য, জ্বালানি ও প্রবাসী আয়ে প্রভাব পড়ার আশঙ্কা।
বছর না ঘুরতে জুলাই অভ্যুত্থানের ঐক্যে ফাটল, রাজনীতিবিদদের বক্তব্যে একে অপরকে ঘায়েলের চেষ্টা, মতের ভিন্নতা মানে বিচ্ছিন্নতা নয়, দাবি বিএনপির। খুব শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, জানালেন আমির খসরু। দলের পক্ষ থেকে নেওয়া হচ্ছে প্রস্তুতি। এবং এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদন, ইসির নিবন্ধনের জন্য আবেদন রোববার। সংবাদ সম্মেলনে সদস্য সচিব আক্তার হোসেন মৌলিক সংস্কার প্রশ্নে আপোষ নয়। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। সাথে থাকার জন্য ধন্যবাদ।